এখন আজকে যে ক্লাসটা আমরা নিব, ক্লাসটা করব সেটা হলো অলরেডি তোমরা টাইটেল দেখেছো, এটা হচ্ছে টাইপস অফ মেশিন লার্নিং। তো আমি একটু স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তোমরা কতজন প্রেজেন্ট হয়েছে? 41। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ারে চলে গেলাম। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা সবাই মিউট করে রাখবা, তখন আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, তাহলে আমি শেয়ার স্ক্রিনে চলে গেলাম। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তো মেশিন লার্নিং এর আজকে আমরা ডিসকাস করব মূলত বিভিন্ন ধরনের মেশিন লার্নিং নিয়ে। মূলত ক্যাটাগরিজ মেশিন লার্নিং কত প্রকার হতে পারে, এবং বিভিন্ন প্রকারের মেশিন লার্নিং এর ইয়েগুলো কোনটা কি, ডেফিনেশন কি, এবং এদের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় এই মেশিন লার্নিং ইউজ করা যায়, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবে, এই বিষয়গুলো আমরা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা এখান থেকে বলবো। আজকের ক্লাস থেকে মোটামুটি পুরো মেশিন লার্নিং কোর্সটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া পাবে। টোটাল আমরা মেশিন লার্নিং কোর্সে কি কি শিখবো এই বিষয়গুলো আজকে একটু প্রাথমিক, এটাও প্রাথমিক ডিটেইল আমরা আজকে যাব না, এইগুলোর ডিটেইল এর পরের ক্লাস থেকে, 3 নম্বর বা 4 নম্বর ক্লাস থেকে শিখতে হবে। আজকের লেকচারটা আমি জানি না পুরোপুরি কমপ্লিট করতে পারবো কিনা, আমি ফার্স্ট হয়ে যাব। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। তো এখানে দেখো টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং কত প্রকার? মূলত মেশিন লার্নিং হচ্ছে 3 প্রকার। এই স্ক্রিন অনুযায়ী আমি এখানে যেটা দেখাচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছ, মেশিন লার্নিং 3 প্রকার। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। আচ্ছা, আমার কথাগুলো কেমন একটা ইকো আসছে, মানে বলছি আবার আমি বলছি। স্যার, নাইমুর রহমানের মাইক্রোফোন থেকে হ্যাঁ, তাই না? তাহলে হ্যালো, জি স্যার, এখন আর ইকো আসতেছে না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি মাইক্রোফোনটা খুলে, ওই হেডফোনটাও খুলে দিয়েছি। যাই হোক, এখন যেটা বলছিলাম যে মেশিন লার্নিং হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। 3 প্রকার মেশিন লার্নিং, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। মোটামুটি একদম পুরোপুরি ডিটেইল না, প্রাথমিক বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা আজকে একটু জানবে। এরপর হচ্ছে সুপারভাইজ লার্নিং, আবার 2 প্রকার। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, আবার হচ্ছে রিগ্রেশন। আর আনসুপারভাইজ লার্নিংও 2 প্রকার, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন। মূলত আনসুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশনটা নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। তো আমি মোটামুটি মেজরিটি মানে মোস্ট অফ দা টিউটোরিয়াল বা বইয়ে আমি যেটা পেয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা হলো ক্লাস্টারিং এবং অ্যাসোসিয়েশন, রুল মাইনিং। এছাড়াও ফিচার রিডাকশন বা এরকম নাম দিয়েও আছে, সেটা আমি বলবো পরে তোমাদের দেখাবো। ঠিক আছে, তো মূলত এই 3 প্রকার, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিং, এই 3 প্রকার মেশিন লার্নিং আছে। অনেক জায়গায় আবার রিইনফোর্সমেন্ট লার্নিংটা মেশিন লার্নিং এর আন্ডারে রাখে নাই। কারণ হচ্ছে মূলত রিইনফোর্সমেন্ট লার্নিংটা মূলত ডেটা নিয়ে কাজ করে না। মেইন কনসার্নটা ডেটা না, তার মেইন কনসার্নটা হচ্ছে তার এনভায়রনমেন্ট বা পরিবেশ, আশেপাশের পরিবেশ। ঠিক আছে, এটা মূলত এআই এর, মানে যত বেশি মেশিন লার্নিং এর সাথে সম্পর্কিত, তার থেকে বেশি সম্পর্কিত এআই এর সঙ্গে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরেও অনেকেই অনেক জায়গায় একটা রিইনফোর্সমেন্ট লার্নিং কে মেশিন লার্নিং এর আন্ডারে দেখিয়েছে। তো আমরাও এই জন্য রিইনফোর্সমেন্ট লার্নিংটা মেশিন লার্নিং এর ভিতরেই করব। ওকে, তো এই ব্যাপারগুলো, এই চারটা একটু তোমরা একটু মাথায় মাথায় নিয়ে রাখো যে মেশিন লার্নিং হচ্ছে 3 প্রকার। ফার্স্টলি সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং আর রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং আবার 2 প্রকার, ক্লাসিফিকেশন
আর রিগ্রেশন। আর আনসুপারভাইজড লার্নিং হলো প্রকার ক্লাস্টারিং এবং অ্যাসোসিয়েশন। ওকে, তো এখন এখানে একটা অ্যানালজি আমি দেখিয়েছি যে সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং মূলত কেমন, ব্যাপারটা কেমন। দেখো আমি এখানে একটু স্ক্রিনটা বড় করে দেখাই, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তো সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং এর দুইটা এখানে ফিগার আছে। উপরের যেটা সেটা সুপারভাইজড লার্নিং, উপরের অংশটা এটা। এই আনসুপারভাইজড লেখার উপরের অংশটুকু ওইটুকু সুপারভাইজড লার্নিং, আর নিচের অংশটুকু সুপারভাইজড লার্নিং এর নিচের লেখা রয়েছে এখানে, তার নিচের অংশটুকু হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আর সুপারভাইজড লার্নিং হচ্ছে প্রত্যেকটা লার্নিং এ কিন্তু আমরা একটা মডেল তৈরি করি। এটা কিন্তু একদম শিওর যে আমরা এখানে ব্রেন দিয়ে বুঝাচ্ছি যে আমরা একটা এমন একটা সিস্টেম তৈরি করব যেটা সে একটা আউটপুট দিতে পারবে। হ্যাঁ, তো এখানে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে দেখো আমার কিছু ইনপুট ডেটা থাকবে, সেই ইনপুট ডেটার ক্ষেত্রে ডেটাগুলো কি, মানে এগুলো কি জিনিস সেগুলো বলে দেওয়া থাকবে, মানে এগুলোর লেভেল বলে দেওয়া থাকবে। দেখো ওখানে তিনটা ফ্রুটস আছে, এই ফ্রুটস গুলো যে এগুলো যে অ্যাপেল সেগুলো বলে দেওয়া থাকবে। এই অ্যানোটেশন মানে এগুলোর সম্পর্কে এগুলোর লেভেল গুলো বলে দেওয়া থাকবে। দিজ আর অ্যাপেলস, দিজ আর অ্যাপেল, মানে এগুলো অ্যাপেল বলে দেওয়া থাকবে। এখন মানে ইনপুট এবং ওই ইনপুটের লেভেল গুলো বলে দেওয়া থাকবে। এটা দিয়ে আমি মডেলটাকে ট্রেন করব। যখনই ট্রেন করব তখন সে পরবর্তীতে নতুন কোনো আননোন ডেটা যদি আননোন ফ্রুট যদি তুমি তাকে দাও, এই যে সেটা এখানে এই যে পরে মডেল দেখো এখানে আরেকটা ফল দেখাচ্ছে দ্বিতীয় চিহ্ন দেওয়া, তার মানে এটা নিউ ডেটা। এটা তুমি ওকে দিলে সে বলে দিবে যে এটা কি জিনিস, এটা কি অ্যাপেল নাকি অ্যাপেল না, সে তোমাকে বলে দেবে। তাহলে এখানে মূল বিষয়টা হলো যে ডেটা ইনপুট ডেটা থাকবে, ইনপুট ডেটার আবার লেভেল বলে দেওয়া থাকবে। এটা কিন্তু মেজর ব্যাপার, মানে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে মনে রাখা। এবং সুপারভাইজ সেটা পরে বলছি। আর আনসুপারভাইজের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই। আনসুপারভাইজের ক্ষেত্রে ডেটাগুলো থাকবে আনলেবেলড, মানে এগুলো কি এগুলো বলে দেওয়া থাকবে না, অনেক সময় প্রয়োজন হয় না বা আমরা জানি না এগুলো লেভেলটা কি। আমরা চাই যে এখান থেকে সে কয়েকটা ক্যাটাগরি বের করুক বা কয়েকটা গ্রুপ বের করুক। আমরা মনে করো আমরা অনেকগুলো ডেটা আছে, এখান থেকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে চাই। গ্রুপগুলোর নাম আমার প্রয়োজন নেই, জাস্ট ডেটাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী, ফিচার গুলো অনুযায়ী সে কয়েকটা ক্লাসে ভাগ করবে বা কয়েকটা গ্রুপে ভাগ করবে। এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। এখানে কোনো ডেটার কোনো লেভেল দেওয়া থাকবে না, বুঝা গেছে? আমার ওই মূল যে ডেটা সেই ডেটাগুলোকে সে কয়েকটা ভাগে ভাগ করবে, কয়েকটা গ্রুপে বা ক্লাসে ভাগ করবে। এখানে ট্রেনিং টেস্টিং বলে কিছু নেই। সুপারভাইজ লার্নিং এ যেমন ট্রেনিং ডেটা ছিল, কিছু ডেটা দিয়ে আমরা প্রথমে ট্রেনিং করিয়েছি, পরবর্তীতে যে ডেটা অন্য ডেটা দিয়ে সেটাকে আমরা টেস্ট করব। টেস্ট করার পরে তার পরবর্তীতে কিন্তু তুমি আননোন ডেটাকে তুমি ওখানে প্রেডিক্ট করতে পারবা। মডেলটা একবার তৈরি হয়ে গেলে আননোন ডেটা দিয়ে তুমি প্রেডিক্ট করতে পারবে। এই এই হচ্ছে মেইন কনসেপ্ট দুইটা। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে আমি নেক্সট স্লাইডে গেলাম। বলো। একটা কোশ্চেন ছিল স্যার, যদি আনসুপারভাইজ কে ট্রেন না করে তাহলে ওই কিভাবে ক্যাটাগরি করছে, মানে সুপারভাইজ? হ্যাঁ, ওই ওই মানে লেভেল গুলো যদি বলে না দেওয়া থাকে তাহলে কিভাবে ক্যাটাগরি গুলো করবে সেটাই। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওগুলো ফিচার গুলোর উপরে বেস করে। ফিচার তোমার ধরো ফর এক্সাম্পল আমি যদি তোমাদের সমগ্র স্টুডেন্টের ডেটা নেই, ডেটা নেওয়ার পরে এরপরে যদি আমি মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত সব ইয়ারদের যদি ডেটা নেই, সেখানে আমি যদি কোনো ক্যাটাগরিতে ভাগ না করি, তাহলে আমি যদি তাদেরকে বলে দিই যে এই এই স্টুডেন্ট গুলোকে ক্যাটাগরিতে ভাগ করো, তখন ওই ফিচার গুলোর উপরে বেস করে, বিভিন্ন ধরনের ফিচার আছে না, ওই ফিচার গুলোর উপরে বেস করে সে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে। ঠিক আছে?
এখন এমন হতে পারে যে যাদের বয়স এইজের ভিত্তিতে করতে পারে, অথবা এমন করতে পারে যে আহ, ধরো আইডি স্যার আইডি সবচেয়ে ভালো স্টুডেন্ট কারা, রেজাল্ট দিয়ে দিলাম সবচেয়ে ভালো স্টুডেন্ট কারা, মিডিয়াম স্টুডেন্ট কারা, আর ধরো একটু কম লো সিজিপিএ কেমন আছে তাদেরকে, এরকম। তারপর এই ক্ষেত্রে যেমন এই উদাহরণটা দেখিয়েছি, এক্ষেত্রে সব অটোমেটিক্যালি এগুলো বের করে নেবে যে দেখো কিছু ফলের আকৃতি, এই যে আপেল গুলোর আকৃতি একরকম, আবার এই যে পরের অন্য ফলগুলো এগুলো পরে কি এই পিচ ফলগুলোর আকৃতি একরকম, কালার একরকম, কলাগুলোর আকৃতি একরকম। সে নিজে নিজেই ওইটা ফিচার গুলো দেখে সে নিজে নিজেই ওই অনুযায়ী ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে নেবে। এগুলো আমরা পরবর্তীতে এক্সাম্পল প্রজেক্ট সহকারে এক্সাম্পল পরবর্তীতে দেখব। আচ্ছা, এখানে আমি আরেকটা ফিগার দেখিয়েছি সুপারভাইজ লার্নিং এর। এটাকে সুপারভাইজ লার্নিং কে আবার প্রেডিক্টিভ মডেলিং ও বলা হয়, কারণ এখান থেকে প্রেডিকশন করা হয় বা ভবিষ্যৎবাণী, কোনো কিছুর ভবিষ্যৎবাণী করা হয় যে এটা কি জিনিস কেমন হতে পারে, এই জন্য এটাকে প্রেডিক্টিভ মডেলও বলা হয়। এখানেও দেখো যে ওই সেই আগের মতোই আমাদের ট্রেনিং ডেটা থাকবে, সেই ট্রেনিং ডেটা থেকে ফিচার ভেক্টর মধ্যে বোঝাচ্ছে যে এখান থেকে বিভিন্ন ফিচার গুলো তোমার বের করতে হবে ডেটা থেকে। হ্যাঁ, যেমন ফলের ক্ষেত্রে যদি আমরা বলি এটা শেপ কেমন, গোলাকার নাকি লম্বাটে নাকি কেমন, শেপ কেমন, তারপরে কতটুকু বড় হয়, এর ওয়েটটা কেমন হয়, কালার কেমন, এটা স্বাদটা কেমন, এই বিভিন্ন ধরনের ফিচার বের করা। প্রথমে এটা কিন্তু মেশিন লার্নিং এর খুব একটা ইম্পর্টেন্ট একটা স্টেজ, যে ডেটা গুলো কালেকশন করার পরে এখান থেকে ফিচার গুলো বের করা। ফিচার বের করার সঙ্গে সঙ্গে ওগুলো লেভেলও কিন্তু থাকতে হবে। লেভেল মানে হচ্ছে যে এটা কি জিনিস, মানে এটা আইডেন্টিফিকেশন করতে হবে তোমার, এটা কি, এটা কি আপেল নাকি এটা কলা নাকি এটা কি, কোনটা কি, এটা কি ধরনের ফল, এটা লেভেল গুলোও কিন্তু সঙ্গে সঙ্গে মেশিন লার্নিং অ্যালগরিদমকে দিতে হবে। এবার এখানে মেশিন লার্নিং অ্যালগরিদম তোমার সিলেক্ট করতে হবে, মানে যেটা দিয়ে তুমি মডেলটা তৈরি করবে। এরপরে সে একটা প্রিডিক্টিভ, ওই যে নিচে দেখাচ্ছে দেখো অ্যারো দিয়ে, একটা প্রিডিক্টিভ মডেল তৈরি করবে। যখনই মডেল তৈরি করা হলো তখন ওই মডেলে তুমি তোমার টেস্ট, মানে এই মডেলটা ঠিক আছে কিনা, আউটপুটটা কেমন দেখাচ্ছে, হ্যাঁ অ্যাকুরেসিটা কেমন, এটা করার জন্য কিছু টেস্ট ডেটা তাকে দিবা, তারও এরকম ফিচার থাকবে। আচ্ছা, তো তারও এরকম ফিচার থাকবে। তারপরে ওই ফিচার গুলো নিয়ে সে কিন্তু এক্সপেক্টেড লেভেল, এই এক্সপেক্টেড লেভেল মানে হলো এই মডেল অনুযায়ী লেভেলটা কেমন হবে সেটা তোমাকে লেভেলটা দিবে। এই লেভেলের সঙ্গে তোমার এই যে টেস্ট ডেটা, এই ডেটার লেভেল কিন্তু তুমি জানো, এই লেভেলটা কিন্তু এই মডেলকে দিবা না, বুঝা গেছে? তুমি টেস্ট করতে চাচ্ছ যে, মানে প্রথমে ট্রেনিং করার পরে এবার তুমি টেস্ট করতে চাচ্ছ যে সে কেমন রেজাল্টটা দিচ্ছে, তাহলে তো তুমি যদি আবার লেভেলটা দিয়ে দাও তাহলে তো আর হলো না। এই জন্য লেভেল এক্ষেত্রে দিব না, টেস্ট ডেটার ক্ষেত্রে আর লেভেল দিব না। তারপরে সে ওই মডেলটা থেকে আমরা ওই মডেলের লেভেলটা পেয়ে যাব, সেটা হলো এক্সপেক্টেড লেভেল। এই এক্সপেক্টেড লেভেলের সাথে আমার অ্যাকচুয়াল যে লেভেলটা এই টেস্ট ডেটা, সেটা আমরা কম্পারিজন করব। এই কম্পারিজন করে আমরা ওখান থেকে বের করব যে কতটুকু অ্যাকুরেটলি সে প্রিডিক্ট করতে পারছে, হ্যাঁ, বা কতটুকু অ্যাকুরেটলি সে প্রেডিকশন করতে পারছে, এবং মানে কয়টা রং হলো, কয়টা রাইট হলো, এগুলো দিয়ে আমরা ওখান থেকে অ্যাকুরেসি বের করতে পারবো। এই অ্যাকুরেসি বের করাকে বলে ইভালুয়েশন ম্যাট্রিক। এই অ্যাকুরেসি হতে পারে, প্রিসিশন হতে পারে, রিকল হতে পারে, এফ অন স্কোর হতে পারে, বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? এই আবার এগুলো হলো ক্যাটাগরিক্যাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, আবার রিগ্রেশনের ক্ষেত্রে আবার অন্য আরএমএসই, আর স্কয়ার, বিভিন্ন ধরনের ইভালুয়েশন মেট্রিক থাকতে পারে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। এই হচ্ছে সুপারভাইজ লার্নিং এর কাজ করার একটা পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু একটা মডেল তৈরি করা। কিসের উপর বেস করে? আমার ইনপুট ডেটার উপরে বেস করে একটা মডেল তৈরি করা। এই মডেলটাকে আমরা যদি ফাংশনের সাথে তুলনা করি, ফাংশনের মতো মনে করি, এই ফাংশনটার নাম যদি আমরা দেই f, তাহলে এর ইনপুট হচ্ছে x, আর সেই ফাংশনে আমরা যদি x টা ইনপুট হিসেবে পাঠাই তাহলে আমাদেরকে সে একটা মডেল দিবে বা একটা ফাংশন তৈরি হবে।
যে ফাংশনটাকে যদি আমরা y বলি, তাহলে y হচ্ছে আমার মডেল আর x টা হচ্ছে আমার ইনপুট। সেটা আমি পরবর্তীতে ম্যাথমেটিক্যালি নেক্সট স্লাইডে দেখিয়েছি। দেখো, তাহলে সুপারভাইজ লার্নিং কি? সুপারভাইজ লার্নিং ইজ ইউজ টু লার্ন a mapping function f from the input to the output y as follows. দেখ, সুপারভাইজ লার্নিংটাকে আমরা ম্যাথমেটিক্যালি ভাবে লিখতে পারি y is equal to f of x। এই x টা হচ্ছে আমার ইনপুট, এই x টাকে ম্যাপিং করব y তে। আর এই দেখো, ইউজ টু লার্ন এ ম্যাপিং ফাংশন f, মানে f of x কে আমরা y বলছি। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে একটা ফাংশনকে লার্ন করানো। ওই যে ট্রেনিং ফাংশন বা মডেল, এই মডেলটাকেই আমরা f হিসেবে বলছি। তাহলে এমন একটা ফাংশন f, তাকে আমরা লার্ন করাবো কি দিয়ে? আমাদের এই ইনপুট দিয়ে। ইনপুটকে আমরা বলছি x। তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি যে আউটপুট যদি y হয়, তাহলে আমরা লিখতে পারি y is equal to f of x। তাহলে আমাদের গোলটা, আমাদের মূলত গোলটা হচ্ছে এই যে to approximate the mapping function f so well that when you have new input data, এরপর মানে তোমার গোলটা হবে এই f টাকে ম্যাপিং করা এত ভালোভাবে যেন পরবর্তীতে যদি কোনো নিউ ডেটা আসে, সেই সেই নিউ ডেটাকে সে it can predict the output variables y for that type। মানে ওই ওই x পরবর্তীতে যে নিউ ডেটা থাকবে x, তার যে আউটপুট, সেই আউটপুটটা সে প্রেডিক্ট করতে পারে। এমন ভাবে ওই ফাংশনটাকে আমরা ট্রেনিং করব, ঠিক আছে, বা ম্যাপিং করব। বুঝা গেল? তাহলে আমার আউটপুট y দ্বারা ওই আউটপুট লেভেলগুলোকে কিন্তু বোঝাচ্ছে। আমরা যে এই পাশে যে আউটপুট, এই এক্সপেক্টেড লেভেল, ঠিক আছে, এই এক্সপেক্টেড লেভেলকে বোঝাচ্ছে y, আর f টা হচ্ছে এই প্রেডিক্টিভ মডেল, আর x হচ্ছে এই ট্রেনিং ডেটা। তাহলে x টা আমরা এই প্রেডিক্টিভ মডেলে পাঠালাম, পাঠালে আমাদের আউটপুট যেটা আসছে সেটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে আমাদের কাজটা কি হবে? এই ফাংশনটা, এই প্রেডিক্টিভ মডেল বা f টাকে এমন ভাবে আমরা ম্যাপিং করব, বা এমন ভাবে ট্রেনিং করব, বা এমন ভাবে লার্ন করব সো ওয়েল, যেন এর যে এটা আউটপুট যেটা দিবে সেটা আমাদের ওই নতুন যে ডেটার আউটপুটের সাথে মিলে যায়, একদম মিলে যায়। এমন ভাবে আমাদের ট্রেনিং করাতে হয়। যদি 100% এর কাছাকাছি না হয় তাহলেও হবে, মোটামুটি 90% এর উপর থাকলে ভালো। তবে এটাও ওই অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট, সব ক্ষেত্রে 100% এর কাছাকাছি যাওয়া খুব কঠিন হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে 100% না হলে সমস্যা, যেমন মেডিকেলের ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি যদি 100% না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কোনো মতে ভুল করে যদি কোনো একটা রোগ আইডেন্টিফিকেশন করে ফেলে তখন কিন্তু সমস্যা। আবার একটা রোগ যদি আইডেন্টিফিকেশন না করতে পারে সেটাও একটা বড় সমস্যা, সেটা বেশি সমস্যা। ধরো ক্যান্সার হলো, ক্যান্সারকে আইডেন্টিফাই করতে পারলো, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা। এই জন্য বলো বলো কে কি বলছো বলো। হ্যালো, আচ্ছা, এখন এই সুপারভাইজকে কেন বলা হচ্ছে সুপারভাইজ লার্নিং? ইট ইজ কল্ড সুপারভাইজ লার্নিং কেন? কারণ এর যে প্রসেসটা দেখো, আমরা যে ট্রেনিং ডেটা সেট, সেই ট্রেনিং ডেটা সেট দিয়ে তাকে ট্রেনিং করাচ্ছি। তাহলে ট্রেনিং মূলত এই যে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, এখানে মানে আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমি কোর্স টিচার অ্যাজ এ সুপারভাইজার, মানে আমি তোমাদেরকে এই মেশিন লার্নিং শেখাচ্ছি, তাই না? তাহলে আমরা সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? যে সেখানে মডেলটাকে কিন্তু ট্রেন করা হচ্ছে, মডেলটাকে সুপারভাইজ করা হচ্ছে কি দিয়ে? এই ট্রেনিং ডেটা সেট দিয়ে। এই জন্য এখানে মূলত আমরা ওই টিচারের মতো মনে করতে পারি যে ট্রেনিং ডেটা সেট দিয়ে, the training data set can be thought as a teacher। যেন ওই ট্রেনিং ডেটা সেট যেমন ট্রেনিং করায়, মানে আমরা যেমন টিচাররা তোমাদেরকে সুপারভাইজ করি, সেরকম ট্রেনিং ডেটা সেট ওই মডেলটাকে সুপারভাইজ করি। এই কারণে এই লার্নিং সিস্টেমটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলি।
যখনই সুপারভাইজ লার্নিং বলছি তখনই তুমি মনে করবা যে এখানে ট্রেনিং ডেটা থাকবে, ট্রেনিং ডেটা সেট থাকবে। হ্যাঁ, এই এবার আমি তোমাদেরকে বলেছিলাম সুপারভাইজ লার্নিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। এখন ক্লাসিফিকেশন মানে কি, এগুলো মূলত আউটপুটের উপরে নির্ভর করবে যে কি ধরনের আউটপুট, মানে মডেলটা ট্রেন করার পরে কি ধরনের আউটপুট সে প্রেডিক্ট করছে। প্রেডিক্টিভ মডেল দুই ক্ষেত্রেই সে প্রেডিক্ট করবে, তাহলে কি প্রেডিক্ট করবে এইটার উপরে বেস করে তোমার দুই প্রকার, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। এখন দেখো, যখন আউটপুট ভেরিয়েবল বা টার্গেট ভেরিয়েবলটা যখন একটা ক্যাটাগরি হবে অর সেট অফ ক্যাটাগরি, ক্যাটাগরি দুইটাও হতে পারে আবার দুইয়ের অধিকও হতে পারে, আবার যদি মানে দুইটার অধিক, আবার ধরো একই সাথে কোনো একটা আইটেম বা ডেটার একই সাথে দুইটা লেভেলও হতে পারে। কিরকম, প্রেডিক্ট ওয়ান অর মোর ক্যাটাগরিজ অর লেভেলস অর ক্লাস, এগুলো সব কিন্তু একই ওয়ার্ড। ক্যাটাগরি, লেভেল, ক্লাস, এগুলো সব কিন্তু একই ওয়ার্ড। মানে আমাদের যে ইনপুট যে ডেটাটা থাকবে সেই ডেটাটার ক্যাটাগরি বের করবে। এখন এই ক্যাটাগরি কত ধরনের হতে পারে, মূলত তিন ধরনের হতে পারে। এইটার উপরে বেস করে ক্লাসিফিকেশনটাও তিন প্রকার, একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন মানে কি, যেখানে ইনপুট গুলোর ক্যাটাগরি এক্স্যাক্টলি দুইটা। এক্স্যাক্টলি দুইটা মানে কি, যেমন হতে পারে ক্যান্সার হয়েছে নাকি ক্যান্সার হয়নি। আচ্ছা, জেন্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরো কিছু স্টুডেন্টস বা কিছু লোকজনের আমরা রেজিস্ট্রেশন করছি, তাহলে সেখানে আমরা দুইটা ক্যাটাগরি রেখেছি, ধরো ছেলে নাকি মেয়ে, এরকম দুইটা। মানে যেখানে এক্স্যাক্টলি তোমার ক্যাটাগরি দুইটা, সেক্ষেত্রে আমরা বাইনারি ক্লাসিফিকেশন করব। আর যেখানে দুইয়ের অধিক, সেক্ষেত্রে আমরা বলবো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। যেমন আমাদের হতে পারে কালার, যদি আমরা কালার প্রেডিক্ট করতে চাই, অথবা যদি কেমন হতে পারে, ধরো ধরো তোমাদের রেজাল্ট কে আমি গুড, বেটার, বেস্ট এরকম তিন ক্যাটাগরিতে যদি ভাগ করি তোমাদেরকে, তাহলে তোমাদের রেজাল্ট প্রেডিক্ট করবো, তাহলে সেক্ষেত্রে গুড, বেটার, বেস্ট এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। তাহলে এটা মাল্টি ক্লাস হতে পারে, অনেক মাল্টি ক্লাস হতে পারে। আমাদের যে নিউজ গুলো দেখেছো, এই ধরো প্রথম আলোতে যে নিউজ গুলো পাবলিশ হয়, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে না, আছে নাকি নাই? আছে স্যার। এই যে প্রথম আলো চলে আসে, এখানে দেখো রাজনীতি, তোমরা কি আমার এটা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ধরো রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, লাইফস্টাইল, এগুলো সব কিন্তু প্রথম আলোর নিউজের ক্যাটাগরি। তাহলে এখন যদি আমাদের এরকম একটা কাজ হয়, আমি জানি না এই কাজ তোমরা এই বাংলা নিউজ ইনপুট দিবে, ধরো এই যে ফ্রান্সের শ্রমমন্ত্রী করোনায় আক্রান্ত, এই যে নিউজটা, ফ্রান্সের শ্রমমন্ত্রী করোনায় আক্রান্ত, এই নিউজটা ইনপুট হিসেবে যাবে। তোমার কাজ হবে এই নিউজটার ক্যাটাগরি কি হবে অটোমেটিক্যালি প্রেডিক্ট করবে। এই ফ্রান্সের শ্রমমন্ত্রী করোনায় আক্রান্ত, এই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি প্রেডিক্ট করবে। মানে তোমার আর নিউজ দিয়ে দিব আর নিউজের কন্টেন্টটা দিয়ে দিব, দিয়ে দিলে তোমার কাজটা হবে এই যে ক্যাটাগরি গুলো মানে অটোমেটিকলি প্রেডিক্ট করবে যে এটা কি হবে, এটা কি হবে আমরা বুঝতে পারছি না যে এটা করোনার ভিতরে হবে, করোনা ভাইরাসের ক্ষেত্রে হবে, তাই না? করোনা ভাইরাসের ক্ষেত্রে এর ক্যাটাগরিটা হবে, তাই তো? জি স্যার।
তাহলে এটা একটা ভালো কাজ হতে পারে। আমি জানি না এই কাজটা হয়েছে কিনা, তোমরা করে সার্চ করে দেখতে পারো। যদি না হয়ে থাকে এই কাজটা কেউ করতে পারো, তবে কাজটা কিন্তু এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ হবে, খুব সহজ হবে, আবার বাংলা নিয়ে। তারপরেও তোমরা চ্যালেঞ্জটা নিতে পারো। ওকে, এখন এরপরে আরেকটা ক্লাসিফিকেশনের কথা আমি বলছিলাম, যে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। এই ক্ষেত্রে স্যার হচ্ছে কি, বাংলা কিভাবে প্রেডিক্ট করবে, মানে হচ্ছে মডেলটা বুঝতে কিভাবে বাংলাটা, বাংলা মানে বাংলা যে এই যে আমরা টাইম টেবিল দিব, তো মডেল কিভাবে বুঝবে আসলে বাংলা বিষয়টা? না, আমি তো বললাম কিভাবে করবা, সেটা তো করতে হবে তোমাকে। কিভাবে করতে হবে সেটা তো আমি এখনো জানি না, তোমাকে করতে হবে সেটা বলছি সিস্টেমটা। যে এখানে ইনপুট হিসেবে আমরা দিব নিউজ, আর আউটপুট হিসেবে দেখাবে তার ক্যাটাগরি, অটোমেটিক্যালি ক্যাটাগরি বের করে দেখাবে। এটা হচ্ছে তোমার কাজ, মানে নিউজ ক্লাসিফিকেশন। এটা কাজ হচ্ছে নিউজ ক্লাসিফিকেশন। এখন ইংরেজিতে অনেক কাজ হয়েছে, সার্চ দিলে scholar.google.com, ওখানে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে নিউজ ক্লাসিফিকেশন কিভাবে হয়। স্যার এই সেম সবকিছু কাজটা সেখানে আছে। ইংরেজি নিউজ পেপারের জন্য হচ্ছে। বলো। স্যার এই সেম কাজটা ইংরেজি নিউজ পেপারের জন্য করা আছে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি নিউজ পেপারের জন্য করা আছে, বাংলাতে হয়েছে কিনা আমি জানি না, এখন সেটা করতে হবে। যদি তোমরা কেউ পারো, একটা ভালো কাজ হবে। বাংলাতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ হচ্ছে, এখন বাংলাতে কিভাবে করতে হয় আমি কখনো নিজে বাংলায় কোনো কাজ করিনি, তবে অনেকেই হয়তো করেছে, তাদের কাছ থেকে আইডিয়া দিতে পারবো। আমি কেউ যদি করতে চাও আমি তোমাদেরকে হেল্প করতে পারি। এই আচ্ছা স্যার, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সাথে মেশিন লার্নিং এর পার্থক্যটা কি স্যার? মেশিন লার্নিং এর পার্থক্য কি? জি স্যার। এটা পার্থক্য না, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা মেশিন লার্নিং এর আন্ডারে, ওটা একটা সাব ক্যাটাগরি। ওইটাতে কি ওখানে কি ধরনের মূলত কাজ হয় ল্যাঙ্গুয়েজ স্যার? নিয়ে কাজ করা হয়, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হয়। আমাদের যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গুলো, এই যে ইংরেজি, বাংলা, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, টেক্সটের উপরে কাজ করা হয়। এটা একটা একটা বড় কম্পাইলার একটা ডিজাইন। সেকশন, এটা খুব একটা বড় একটা সেকশন, বড় একটা ক্যাটাগরি। এখানে খুব ভালো ভালো কাজ করা যায়। ধরো তোমাকে বলা হলো কিছুটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস ও অনেক সময় ন্যাচারাল প্রসেসিং, মানে এগুলো অনেক সময় একটা আর একটা ভিতরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস নাম করে থাকবা, বা অপিনিয়ন মাইনিং। এর কাজ হচ্ছে অনেক সময়, তো ধরো তোমাকে আমি কিছু কমেন্ট দিয়ে দিলাম বা কিছু লেখা দিয়ে দিলাম, তোমাকে বলা হলো যে এই লেখাটা দ্বারা এখানে পজিটিভ কথা লেখা হয়েছে নাকি নেগেটিভ কথা লেখা হয়েছে, এটা অটোমেটিক্যালি তোমাকে বলতে হবে, বুঝছো? এরকম। অথবা আমি তোমাকে বললাম যে এই লেখাটার ভিতরে কি স্যাড আছে নাকি হ্যাপি কোনো কথা লেখা আছে, এটা বল। এটা পড়ে 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 মানে পড়ে বলবা তা না, এটা অটোমেটিক্যালি মেশিন তোমাকে বলে দেবে। এই ধরনের কাজ কিন্তু অনেক হচ্ছে, তোমরা চাইলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়েও কাজ করতে পারো। জি স্যার। আচ্ছা, অনেক কাজ আছে, একটু সার্চ, এই টপিক গুলো দিয়ে একটু সার্চ দিবা, এই যে যে বিষয়গুলো আমি বলি টপিক গুলোতে একটু সার্চ দিবা, তাহলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে গুগল সার্চ দিয়ে। আচ্ছা, এখন আমি যে মাল্টি লেভেল ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, অনেক সময় ইনপুট ডেটার ক্লাস কিন্তু একটা না, মাল্টিপল হতে পারে এট এ টাইম। যেমন আমি তখন বলতে গিয়ে বলিনি, এই যে করোনা ভাইরাসের যে ইয়েটা দেখালাম, করোনা ভাইরাসের যে নিউজটা দেখালাম, এটা কিন্তু, এটা কি আর শুধুমাত্র করোনা ভাইরাসের আন্ডারে? আসলে না। এই দেখো, এর ক্যাটাগরি কিন্তু ইউরোপ লিখে দিয়েছে, ঠিক আছে? ইউরোপ, ফ্রান্স, এই তিনটা ক্যাটাগরি আন্ডারে এটা দিয়েছে, করোনা ভাইরাস, ইউরোপ, ফ্রান্স। তাহলে একটা নিউজের ক্যাটাগরি কিন্তু তিনটা হলো, ফ্রান্স হলো, ইউরোপ হলো, আবার করোনা ভাইরাস হলো। তাহলে এট এ টাইম যদি কোনো ডেটার বা ইনস্ট্যান্সের বা ইনপুট ডেটার কোনো পার্টিকুলার একটা ডেটার যদি ক্যাটাগরি মাল্টিপল থাকে, তখন সেটাকে, এবং মাল্টিপল প্রিডিক্ট যদি করতে হয়, তখন আমরা সেটাকে বলবো মাল্টি ক্লাস, সরি মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। মাল্টি ক্লাস না, মাল্টি লেভেল ক্লাসিফিকেশন, ঠিক আছে? কিছু ক্লাসিফিকেশন প্রবলেমের উদাহরণ এখানে দেখো। স্প্যাম ফিল্টারিং, কোনো একটা নিউজ বা কোনো একটা ইমেইল, ওই যেমন আসলো, আমি তোমাদের একদিন বলছিলাম যে আমাদের গুগলে যেমন আসে এখানে স্প্যাম নিউজ,
নাকি, অথবা ফেসবুকে দেখবা বিভিন্ন সময় অনেক কিছু আসে, এটা কি স্প্যাম নাকি স্প্যাম না, এটা বের করো। এটাও কিন্তু ন্যাচারাল প্রসেসিং এর কাজ হবে, ওই যে স্প্যাম ফিল্টারিং এর কাজ। ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা, দেখবা গুগলের translate.google.com, তুমি একটা কিছু লিখলে সঙ্গে সঙ্গে সে ওখান থেকে অটো ডিটেক্ট করে করার একটা সিস্টেম আছে যে ল্যাঙ্গুয়েজটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, বুঝলে? অথবা ল্যাঙ্গুয়েজের ভিতরে ক্যারেক্টার রিকগনিশন নামে একটা ব্যাপার আছে, যে এটা মানে আমরা অনেক সময় হ্যান্ড রাইটিং এ অনেক কিছু লিখি না, এই হ্যান্ড রাইটিং ডিটেকশন এগুলো একটা ভালো কাজ। ধরো এ বি সি ডি বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখে, হ্যান্ড রাইটিং থেকে এই যে কিছু কিছু অ্যাপস বেরিয়েছে এখন, খেয়াল করবা হ্যান্ড রাইটিং থেকে অটোমেটিকলি সেটার ইংলিশটা মানে টাইপিং টাইপিং এর ইংলিশ সে লিখে দেবে। মানে তুমি মোবাইল ক্যামেরাটা ধরবা, স্ক্যান করে যে যে ধরনের হাতের লেখা হোক না করো, সেখান থেকে টাইপ রাইটারের মানে টাইপিং এর মতো করে তোমাকে শো করবে। তারপরে সার্চ অফ সিমিলার ডকুমেন্টস, অনেক সময় দেখা যায় আমাদের এই যে গুগলে তুমি যে সার্চ করো, খেয়াল করে দেখেছো এই যে ইমেজ যখন সার্চ করো, কোন একটা ইমেজ আসলে ওখান থেকে বলে যে সার্চ সিমিলার টাইপের ইমেজ সার্চ করার একটা অপশন আসে। এরকম ডকুমেন্টের ক্ষেত্রে হতে পারে যে তোমার একটা ডকুমেন্ট আছে, এই সিমিলার টাইপের আর কি কি ডকুমেন্ট আছে সেটা সার্চ করবা। তারপর সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অলরেডি তোমাদের বলেছি সেন্টিমেন্ট অ্যানালাইসিস কেমন, ওই লেখার ভিতরে যে লেখার ওপিনিয়নটা কেমন, যে ভালো মন্দ খারাপ পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো বিভিন্ন ধরনের সেন্টিমেন্ট বের করা। রিকগনিশন অফ হ্যান্ড রিটেন, এটার কথা তো আমি বললাম। ফ্রড ডিটেকশন, অনেক সময় দেখবো যে ফ্রড অনেক কিছুই আমরা অনলাইনে দেখতে পাই, এটা কি ফ্রড, একটা বিজ্ঞাপন আসলো, এটা কি ফ্রড নাকি ফ্রড না, আছে না অনেক সময় ফ্রড, যে যেসব এক এক ফিশিং লিংক ক্লিকেই আসে। এক ক্লিকেই 1 কোটি টাকা, এরকম বিভিন্ন ধরনের ফ্রড বিজ্ঞাপন দেখতে পারবা, এগুলো ডিটেক্ট করবে। এই কাজগুলো সব ক্লাসিফিকেশনের মধ্যে। এই যে একটা ফিগার দেখো এখানে ডান পাশে দেখিয়েছি, ক্লাসিফিকেশন মানে কিছু ভাগে বা গ্রুপে ভাগ করা, এখানে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে, এই যে আপেল আর নাশপাতি, এই দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে, এগুলো ক্লাসিফিকেশন। এরপরে আমরা আসছি রিগ্রেশন। রিগ্রেশন হচ্ছে ক্লাসিফিকেশনে আমরা দেখেছিলাম যে ক্যাটাগরি প্রিডিক্ট করে, তাই তো, ক্যাটাগরি প্রিডিক্ট, কিন্তু এখানে ক্যাটাগরি না, এক্ষেত্রে ভ্যালু, রিয়েল বা কন্টিনিউয়াস ভ্যালু প্রিডিক্ট করে, ঠিক আছে, প্রেডিক্ট এ সিঙ্গেল আউটপুট ভ্যালু। যেমন ধরো তোমাদের সহজ একটা এক্সাম্পল, তোমাদের সিজিপিএ প্রেডিক্ট করা। ধরো এই কাজটা হয়ে গেছে হয়তো, তারপরে তোমরা হয়তো কয়েকজন করতে পারো। তোমাদের ইয়ারে যত স্টুডেন্ট আছে, মানে তোমাদের ধরো তোমাদের 60 জন আছে, এটা অনেক অনেক নেওয়া লাগে অ্যাকচুয়ালি। ধরো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যদি তোমরা নাও, এটা একটা একটা ভালো কাজ হতে পারে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যত স্টুডেন্ট আছে, সব স্টুডেন্টের এই 7 সেমিস্টারের রেজাল্ট নিতে হবে, নিয়ে তুমি প্রেডিক্ট করবা যে নেক্সট পরবর্তী সেমিস্টারে সিজিপিএ তার কেমন হতে পারে। এই সিজিপিএ তো এনিথিং হতে পারে, তার মানে তোমার একদম 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, এর ভিতরে অসংখ্য ভ্যালু হতে পারে। এই জন্য এটাকে বলছে কন্টিনিউয়াস ভ্যালু, মানে ফিক্সড কোনো ভ্যালু না। এমন না, ফিক্সড ভ্যালু কিরকম, যে 1 2 3 এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। ধরো তোমাদের সিজিপিএ যদি এরকম আগে যেমন ছিল রেজাল্টের ক্ষেত্রে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আর ফেল, এই চারটার বাইরে কিন্তু আর কিছু ছিল না রেজাল্ট। এখন কিন্তু রেজাল্ট কিন্তু তা না, এখন রেজাল্ট কিন্তু ওই 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, এসএসসি বা এইচএসসি তে 5 এর ভিতরে না, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। হ্যাঁ, যেমন ভাই ভাই এই নিয়ে একটা কাজ করছে। কোনটা বলো? ফাহিম ভাই এই ফাহিম ভাই এই রিলেটেড একটা কাজ করছে না? হ্যাঁ 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 হ্যাঁ।
করতে পারে। এখন তোমরা চাইলে, যে কেউ চাইলে এটাতে আপডেট করতে পারো, হ্যাঁ, করার সুযোগ আছে। তো এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় ইউজ করতে পারি? ফোরকাস্টিং এর ক্ষেত্রে, যেমন আমরা ওই যে টেম্পারেচার, আগামীকালের টেম্পারেচার কেমন হবে, হিউমিডিটি কেমন হবে, এগুলো সব ভ্যালু কিন্তু, হ্যাঁ। কিন্তু আবার যদি আমরা এরকম বলি যে সানি হবে নাকি, এই যেটা ধরো ওয়েদারের ক্ষেত্রে কিন্তু আবার ক্লাসিফিকেশনও আছে। আহ, এখানে গুগলে এরকম দেখায় না কেন? ওইটা মোবাইলে দেখায় ওইটা ভালো করে, যে সানি নাকি ক্লাউডি। যেমন এই ক্ষেত্রে এটা, স্যার রাইট সাইডে দেখেন স্যার, সানি আছে। ওই যে Partly হ্যাঁ, cloudy। এই যে হ্যাঁ, এই যে এখানে এটা কিন্তু ক্যাটাগরি, ফিক্স ক্যাটাগরি। খেয়াল করে দেখো তাহলে, আজকে আজকে যেটা সানি, আচ্ছা, এরপরে দেখো থার্সডে তে হবে পার্টলি ক্লাউডি, হ্যাঁ, ফ্রাইডে তে মোস্টলি সানি, তারপরে মোস্টলি সানি, সানি, এরকম সানি। তাহলে এগুলো কিন্তু ফিক্সড, খুব বেশি নেই কিন্তু, হয়তো 7-8টা থাকতে পারে, হ্যাঁ, বা বৃষ্টি হচ্ছে তখন কিছু হবে, বা অল্প অল্প বৃষ্টি হচ্ছে তখন কিছু, এরকম। এগুলো কিন্তু মানে আনলিমিটেড না, হয়তো ম্যাক্সিমাম 10টা বা 15টা, এর বেশি হবে না। তাহলে এগুলো ক্লাসিফিকেশন। কিন্তু তোমার এই যে টেম্পারেচার 36 ডিগ্রি, আবার আগামীকাল 34, তারপরের দিন আবার 36, তাই না? এই কম বেশি, আবার স্যাটারডে তে 37, এর কিন্তু কোনো ঠিক নেই, বুঝছো? তাহলে এটা কিন্তু ওই ক্লাসিফিকেশন করলে হবে না, এটা তখন তোমার রিগ্রেশনে আনতে হবে। অথবা দেখো পার্টিসিপেশন, হিউমিডিটি, এই যে হিউমিডিটি কত পার্সেন্ট, এটা কিন্তু ফিক্সড ভ্যালু নেই, এক এক সময় এক এক রকম হতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে রিগ্রেশনে চলে যাবে। তারপর মেডিকেল ডায়াগনোসিস ক্ষেত্রে, ধরো অনেক সময় আমরা ওই যে বিভিন্ন ডেটা গুলো দেখি, তো সুগার লেভেল কেমন আছে, ডায়াবেটিস এর ক্ষেত্রে যেমন আমরা দেখি ডায়াবেটিস এর খাওয়ার আগে বা পরে সুগার লেভেল গুলো মাপি, এটা তো একটা রেঞ্জের ভিতরে, কিন্তু ওই রেঞ্জের ভিতরে অসংখ্য ভ্যালু হতে পারে, ফিক্সড ভ্যালু না, ঠিক আছে? এই জন্য এটা তখন এটা রিগ্রেশনে অ্যানালাইসিস হবে, ভ্যালু ভ্যালু বের করবো আমরা, ঠিক আছে? আউটপুটটা ফিক্সড ক্যাটাগরি হবে না। টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে ওইরকম, মানে যেখানে সময় সম্পর্ক থাকবে, সময়ের সাথে সাথে যে ডেটাগুলো চেঞ্জ হয় সেগুলোকে টাইম সিরিজ ডেটা বলে। তারপরে ডিমান্ড এন্ড সেলস ভলিউম অ্যানালাইসিস, দাম দাম বাড়া কমা, ওই যে অনেক সময় দেখবা এয়ার টিকিটের দাম অটোমেটিকলি কিন্তু বাড়ে কমে, অনেক ম্যানুয়ালি, ওরা কিন্তু অনেক সাইটেই আছে ওরা ম্যানুয়ালি চেঞ্জ করে, কিন্তু আবার অনেক সাইটে আছে ম্যানুয়ালি চেঞ্জ করে না, ওটা ডিমান্ডের উপরে বেস করে ওঠা নামা করে, হ্যাঁ। তো ওই যে প্রাইস গুলো, ওই প্রাইস গুলো রিগ্রেশন, রিগ্রেশনের কাজ। আচ্ছা, আমি একটু কলটা একটু রিসিভ করে নিই, 1 মিনিট ওয়েট করবে, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, আর ইয়ে রিগ্রেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে পলিনোমিয়াল, পলিনোমিয়াল রিগ্রেশন। এটা হচ্ছে তোমরা এখান থেকে একটু দেখে নিও, অ্যানালাইটিক্স পিডিএফ থেকে। আরেক প্রকার রিগ্রেশন আছে মূলত, রিগ্রেশন অনেক প্রকার, কিন্তু মূলত 3 ধরনের, এই প্রথম যে 3 প্রকার হচ্ছে এখানে দেখো, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন আর পলিনোমিয়াল রিগ্রেশন। অ্যাকচুয়ালি লজিস্টিক রিগ্রেশন রিগ্রেশন না, লজিস্টিক রিগ্রেশন মূলত ক্লাসিফিকেশনের একটা অ্যালগরিদম, লজিস্টিক মানে যৌক্তিক, ঠিক আছে? লজিস্টিক রিগ্রেশন এটা হলো ক্লাসিফিকেশনের একটা অ্যালগরিদম, এই জন্য এটা রিগ্রেশনের ভিতরে আমরা দেখাচ্ছি না। তাহলে আমরা এই রিগ্রেশন মূলত 2 প্রকার দেখবো, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। এখন
কোথায় কোথায় ইউজ করা হয় এগুলো আমি তোমাদের বলেছি অলরেডি। আচ্ছা, আর আচ্ছা, এই লিনিয়ার রিগ্রেশনটা দেখো। লিনিয়ার রিগ্রেশনে আচ্ছা মূলত আমাদের ব্যাপারটা কি, মানে আমি যে তোমাদের ওই যে ফাংশনটা এখানে দেখিয়েছিলাম এটা মনে পড়ে? সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে এই যে ফাংশনটা যে f অফ x সমান সমান y, এই y তো আমাদের আউটপুট, তাই তো? আর x টা হচ্ছে ইনপুট। এখন এই ইনপুটের তো ইনপুট আমি একটা বড় হাতের x দিয়েছি, কিন্তু ইনপুট তো একটা না, ইনপুট তো অনেক। আবার প্রত্যেকটারই কিন্তু অনেকগুলো ফিচার আছে। তার মানে আমরা এখানে বলতে পারি x1 x2 x3 ডট 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 xn, অনেক ইনপুট, ঠিক আছে, অনেক ইনপুট, তো অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে এখানে, তাই তো? এখন তার মানে কি এই আউটপুট ওয়াইটা আসবে ওই ভেরিয়েবল গুলোর কে আমি এমন একটা ম্যাথমেটিক্যাল একটা মডেল তৈরি করব, এমন একটা ইকুয়েশন তৈরি করব যে ইকুয়েশনটার উপরে বেস করে আমি ভ্যালু দিলে আমাকে ওয়াই এর একটা ভ্যালু আমাকে দিবে। যেমন আমি ওই যে মানুষের একটা ইয়ে ছিল না, ওখানে তোমরা ওই ইয়েটা করেছো কিনা আমি জানি না, মানুষের ওখানে একটা মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল ছিল। ধরো আমরা একটা কাজ করতে চাচ্ছি, কাজটা হলো এমন একটা মেশিন তৈরি করতে চাচ্ছি, তাকে গুণ শিখাবো আমরা। উনি ওই কাজটা ওখানে দেখিয়েছিল তোমাকে, যে গুণ শিখাবো। ধরো তিনের ঘরের নামটা শিখতে হবে তাকে। তাহলে 3 টাইমস 1 মানে 3, 3 টাইমস 2 মানে 6, 3 টাইমস 3 মানে 9, এরকম কিছু তাকে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে মানে 10 পর্যন্ত দিলাম, 20 পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এর ভিতরে কয়েকটা দিব না। ওই এক্সাম্পল গুলো দেওয়ার পরে বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, সে মেশিনটা বের করে দিবে অটোমেটিকলি। তার মানে কি আমার ইনপুট গুলো থেকে সে একটা ম্যাথমেটিক্যাল একটা সূত্র বা ফর্মুলা সে তৈরি করবে, ঠিক আছে? সেই ফর্মুলাটা আমার ইনপুট ভেরিয়েবল গুলোর উপরে বেস করে ওয়েট থাকবে, সেখানে ওই ইনপুট গুলোর সঙ্গে ওয়েট গুলো গুণ হবে, প্লাস মাইনাস গুণ ভাগ করে নিয়ে সে একটা ইকুয়েশন তৈরি করবে। ওই ইকুয়েশন গুলোতে যখন আমি ভ্যালু গুলো দিব, ওই ভ্যালু গুলোর উপরে বেস করে সে আমাকে একটা আউটপুট দেখাবে। মূলত এইরকম। ধরো আমাদের যেটা আমার আউটপুট সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেগুলো তোমার ইনপুট হিসেবে দিচ্ছি, ওই যে ফিচার ইনপুট ভেরিয়েবল গুলো, ফিচার গুলো x। হ্যাঁ, আর এখানে a b হচ্ছে কনস্ট্যান্ট, a এবং b এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এই y mx c, ওই যে ওই ধরনের মানে কিছু ভ্যালু, যে ভ্যালুগুলো ওই x এর সঙ্গে প্লাস মাইনাস গুণ ভাগ করে আমরা y টা পাবো। তাহলে আমরা একটা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন, এই যে দেখো y এই যে mx c, এই যে m টার ভ্যালু বের করতে হবে আর c এর ভ্যালু বের করতে হবে মূলত, যদি আমাদের x একটা ভেরিয়েবল থাকে। যদি অনেকগুলো ভেরিয়েবল হয় সেক্ষেত্রে এরকম ইকুয়েশনটা আরো একটু বড় হবে। তাহলে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো, ধরো হাইট এবং ওয়েট, আমরা হাইটের উপরে বেস করে, এখানে কি হাইটের উপরে, হ্যাঁ হাইটের উপরে বেস করে ওয়েট বের করতে চাই। ধরো আমাদের কাজটা এইটা, যে আমরা হাইটের উপরে বেস করে ওয়েট বের করতে চাই। তাহলে আমাদের অনেক ইনপুট আউটপুট আছে, সেইগুলোর উপরে সেইগুলো আমরা ইনপুট হিসেবে দিলাম, হ্যাঁ ওয়েটটাও দিলাম, আর কিছু আননোন ডেটা আছে সেগুলো আমার প্রিন্ট করতে হবে। তাহলে যে আমার ইনপুট ডেটা গুলো, ট্রেনিং ডেটা গুলো আমি যদি এখানে প্লট করি, তাহলে দেখা যাবে কি এরকম আমরা একটা স্ট্রেট লাইনের মতো পাবো। তো যদি ইনপুট ডেটা মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো প্লট করার পরে বা ইকুয়েশনটা বের করার পরে যদি আমরা এরকম একটা স্ট্রেট লাইনের মতো একটা লাইন পাই, একদম এক্স্যাক্টলি স্ট্রেট লাইন হতে হবে তা না, এরকম কাছাকাছি যদি একটা স্ট্রেট লাইনের মতো কোনো একটা লাইন পাই, তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন। মানে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাথে ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যে সম্পর্ক, রিলেশনটা, সেটা হচ্ছে লিনিয়ার বলতে পারি আমরা, লিনিয়ার বা স্ট্রেট লাইন। লিনিয়ার মানেই স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে লিনিয়ার রিগ্রেশনটা কি?
লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করে কিসের ভিতরে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ইনপুটের সাথে আউটপুটের সাথে, ইউজিং এ বেস্ট ফিট স্ট্রেট লাইন, অলসো কল্ড রিগ্রেশন লাইন। একটা লাইন দিয়ে সে রিলেশনশিপটা তৈরি করে। ঠিক আছে, এখন এগুলো ডিটেইলে আমরা পরে শিখবো, আমি এখন জাস্ট প্রাথমিক জিনিসগুলো বলছি। আর পলিনিউমিয়াল হচ্ছে কি, সেটা স্ট্রেট লাইন হবে, এরকম কার্ভের মতো হতে পারে। কার্ভের মতো হওয়া মানে এই ধরনের ইকুয়েশন গুলো এরকম হবে, a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, তার আবার এক্স এর স্কোয়ার, এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশন হতে পারে, স্ট্রেট লাইনের ইকুয়েশন না। ঠিক আছে, এরকম কার্ভ হতে পারে। এরকম কার্ভ যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো পলিনোমিয়াল রিগ্রেশন। আমরা আপাতত এখন খুব বেশি ডিটেইলে যাচ্ছি না, এখন তোমাদের যেটা শুধুমাত্র ডেফিনেশন গুলো এবং কোনটা কেমন সেটা আমরা একটু বলছি। লিনিয়ার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রেট লাইন থাকে, আর পলিনোমিয়াল মানে এরকম, এই যেমন আমি এখানে দেখিয়েছি, এই ফিগার দেখতে পাচ্ছ এরকম কার্ভ হয়। আচ্ছা, সুপারভাইজ লার্নিং এর কিছু এক্সাম্পল এখানে আছে, দেখো লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, র‍্যান্ডম ফরেস্ট, এগুলো সম্পর্কে আমরা শিখব পরবর্তী ক্লাসগুলোতে। সাপোর্ট ভেক্টর মেশিন, গ্রেডিয়েন্ট বুস্টিং, লাইট জিবিএম, এক্সজিবি বুস্ট, নিউরাল নেটওয়ার্ক, এগুলো সব কিন্তু সুপারভাইজড লার্নিং। নিউরাল নেটওয়ার্ক যেটা এখন যেটা ডিপ লার্নিং খুব পপুলার, এই ডিপ লার্নিংটাও কিন্তু এক প্রকার সুপারভাইজ লার্নিং। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সুপারভাইজ লার্নিং মোটামুটি শেষ করলাম। স্যার এইচডিবি বুস্টটা মানে একটু যদি বলতেন। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। এইচডিবি বুস্টটা মানে সুপারভাইজ লার্নিং এর এইচডিবি বুস্টটা সম্পর্কে স্যার যদি একটু বলতেন। এক্সজিবি বুস্টের কথা বলছো? জি স্যার। হ্যাঁ, এক্সজিবি বুস্ট এটা সুপারভাইজ লার্নিং এ তোমার ক্লাসিফিকেশন, রিগ্রেশন দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এই অনেক অ্যালগরিদমই আমরা, যেমন লজিস্টিক রিগ্রেশন এটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, লিনিয়ার রিগ্রেশন এটা রিগ্রেশনের ক্ষেত্রে, কে নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, এগুলো বিশেষ করে শেষের দিকে যেগুলো, এগুলো সব ক্লাসিফিকেশন, রিগ্রেশন দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এইটা প্রশ্ন ছিল নাকি তোমার? জি স্যার। ওকে, তোমার মাইক্রোফোনটা একটু ঠিকঠাক করো, আমি কিন্তু একদমই খুব আস্তে শুনতে পেলাম। আচ্ছা, এরপরে আসছি আমরা হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিংটা কি, আমি অলরেডি তোমাদের আইডিয়া দিয়েছি, কিন্তু আনসুপারভাইজড লার্নিং কি? আনসুপারভাইজড লার্নিং হচ্ছে কি যে এখানে তোমার ডেটাগুলো থাকবে আনলেভেলড, মানে আমরা ডেটাগুলো লেভেল জানি না। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে আমরা এদেরকে গ্রুপ বের করব, এখান থেকে আন্ডারলাইন আমরা হিডেন কোনো গ্রুপ আমরা খুঁজে বের করব, হিডেন গ্রুপ বা কোনো স্ট্রাকচার অথবা কোনো প্যাটার্ন এই ডেটা থেকে আমরা খুঁজে বের করব। ঠিক আছে, সেই গ্রুপটা আমরা জানি না, মানে ডেটাগুলো লেভেল করা নেই, অনেক ডেটা আছে। এখন আমি তোমাদেরকে হয়তো বললাম বা যে এখান থেকে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে হবে, কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে এটা তুমি বলে দিতে পারো, কিন্তু কিভাবে করতে হবে, কে কোন ক্যাটাগরিতে যাবে এটা তোমার বলে যাওয়ার দরকার নেই, ওটা মেশিন অটোমেটিকলি ওদের ফিচার গুলোর উপরে বেস করে সে নিজেই তৈরি করে নেবে। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা প্রশ্ন ছিল যে এটা আনসুপারভাইজ কেন? আনসুপারভাইজ কারণ এখানে সুপারভাইজের মধ্যে এরকম কোনো টিচার নেই, বা এরকম কোনো কারেক্ট আনসার তোমাকে এখানে বলতে হবে না। যে ওখানে যেমন আমরা ওই যে চেক করতাম, মনে আছে, টেস্ট ডেটা গুলো দিয়ে এক্সপেক্টেড লেভেলের সঙ্গে অ্যাকচুয়াল লেভেল, মানে আমি টেস্ট কোড করেছি না, যে ট্রেন করার পরে টেস্ট ডেটা গুলো দিয়ে ওদের লেভেল গুলো প্রেডিক্ট করলাম, করার পরে আবার চেক করতাম যে কতটুকু কারেক্ট হয়েছে কতটুকু কারেক্ট হয়নি, এইরকম কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। ঠিক আছে, এই জন্য এটাকে বলছে আনসুপারভাইজ লার্নিং। এখন আনসুপারভাইজ লার্নিং আবার দুই প্রকার, নাম্বার ওয়ান হচ্ছে ক্লাস্টারিং
এন্ড নাম্বার 2 হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। আসো ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি জিনিস? ক্লাস্টারিং আর ক্লাসিফিকেশনের সাথে অনেক মিল আছে, কিন্তু এক্ষেত্রে এখানেও ক্যাটাগরিতে ভাগ করে, কিন্তু ক্যাটাগরি গুলো কোনো লেভেল আমরা জানি না, কোনো নাম নেই, নাম ছাড়া ক্যাটাগরি তৈরি করে। ঠিক আছে, দেখো কি বলছে, ফাইন্ডিং গ্রুপস অফ অবজেক্টস, মানে এই অবজেক্ট গুলো বা ইনপুট ডেটা গুলো বা ইনপুট ডেটা স্যাম্পল বা ইনস্ট্যান্সেস গুলো যে দেওয়া আছে, এগুলোকে আমরা গ্রুপ গুলো বের করব, such that objects in a group will be similar to one another and different from or unrelated to the objects in other groups। বলছে যে আমরা ডেটা গুলোকে বা অবজেক্ট গুলোকে এমন ভাবে কয়েকটা গ্রুপে ভাগ করব যেন এক গ্রুপ একই গ্রুপের ডেটা গুলোর ভিতরে অনেক সিমিলারিটি থাকে, আর এক গ্রুপে একটা ডেটা অন্য গ্রুপের অন্য ডেটার সাথে বা অন্য একটা অবজেক্টের সাথে অনেক পার্থক্য থাকে, অনেক দূরত্ব থাকে। খেয়াল করে দেখো এই ডেটাগুলোর সাথে এখানে এই যে ব্লু কালারের এই যেগুলো, এগুলোর সাথে কি অনেক দূরত্ব রয়েছে না, আর এগুলো অনেক কাছাকাছি না? তাহলে একে একে আমরা বলবো ক্লাস্টার অ্যানালাইসিস বা ক্লাস্টারিং। যখন ডেটাগুলোকে এরকম আমরা আলাদা কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে এরকম কয়েকটা গ্রুপে ভাগ করতে পারবো, তখন এটাকে আমরা বলবো ক্লাস্টারিং। ঠিক আছে, এই দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সেস আর মিনিমাইজ, মানে একই ধরনের একই একই ক্লাস্টারের ভিতরে যে ডিসটেন্স তাকে বলছে ইন্ট্রা ক্লাস্টার, আর যখন দুইটা ক্লাস্টারের ভিতরে ডিসটেন্স তখন তাকে বলছে ইন্টার ক্লাস্টার। ইন্টার ক্লাস্টার ডিসটেন্স ম্যাক্সিমাইজ হবে, মানে অনেক বেশি হবে, আর নিজেদের ভিতরে হবে অনেক কম। এখন অ্যাপ্লিকেশন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হতে পারে, কাস্টমার সেগমেন্টেশন, মানে কাস্টমারদের আমরা ভাগ করব, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব। ধরো ব্যাংকে, টেলিকম, ই কমার্স, স্পোর্টস, অ্যাডভার্টাইজিং, সেলস, এখানে এরা কিন্তু কাস্টমারদের অহরহ কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, আগের থেকে ক্যাটাগরি বলে দেওয়া থাকে না, ওরা ওদের অনুযায়ী ওই ফিচার অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে, সেই অনুযায়ী কিন্তু তার কাছে ফেসবুক কিন্তু তোমাদের এই কাজগুলো করে। খেয়াল করে দেখো সবার কাছে কিন্তু সব বিজ্ঞাপন আসে না, আসে কি? সবার ক্ষেত্রে সব বিজ্ঞাপন সবকিছু আসে না। ঠিক আছে, তো এটা হতে পারে ডকুমেন্ট ক্লাস্টারিং, সিমিলার টাইপের ডকুমেন্ট একত্রিত করা। ইমেজ ক্লাস্টারিং, ধরো বিভিন্ন ধরনের ইমেজ আছে, তুমি কয়েকটা ভাগে ভাগ করতে চাও, অটোমেটিক্যালি করে দিবে। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে সুবিধা হলো তোমার কোনো ফিচার বলে দেওয়া লাগবে না, সে ওই ফিচার গুলো নিজে নিজেই ওই ভিতর থেকে সে বের করে নিবে, নিজে নিজেই সে ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং করে নিবে। ইমেজ সেগমেন্টেশন, বিভিন্ন ভাগে ভাগ করা ইমেজ। রিকমেন্ডেশন ইঞ্জিন, রিকমেন্ডেশন ইঞ্জিন, ধরো তুমি কোথাও গেলে বেড়াতে গেলে তোমাকে বললো যে গুগল অলরেডি বলে যে তুমি এখানে এই জায়গাটা দেখতে পারো, ওই জায়গাটা দেখতে পারো। এই রিকমেন্ডেশন সিস্টেমও ক্লাস্টারিং এর কাজ। এটা অনেক বড় ধরনের একটা ফিল্ড, রিকমেন্ডেশন ইঞ্জিন তৈরি করা। ঠিক আছে, এটা অনলাইনেও অনেক অনেক সময় অনেক কিছু রিকমেন্ডেশন করে, তোমরা দেখবা সিমিলার টাইপ, যেমন এখানে বলছি সং এর কথা, সিমিলার টাইপের সং তোমাকে রিকমেন্ড করবে। স্যার প্রোডাক্ট গুলো তো রিকমেন্ড করেছে ই কমার্স সাইট। প্রোডাক্ট রিকমেন্ড হতে পারে। আচ্ছা, এরপরে আছে রিগ্রেশনের ক্ষেত্রে, রিগ্রেশন না, এটা আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে হলো অ্যাসোসিয়েশন রুল মাইনিং। অ্যাসোসিয়েশন রুল, অ্যাসোসিয়েশন শব্দের অর্থই হচ্ছে রিলেশন, মানে আমার যে ভেরিয়েবল গুলো থাকবে এই ভেরিয়েবল গুলোর ভিতরে রিলেশন খুঁজে বের করা। হ্যাঁ, এটা মূলত রুল বেসড মেশিন লার্নিং মেথড। যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর ভিতরে
বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে সে রিলেশনশিপ, এই যে প্যাটার্ন, কোরিলেশন বা অ্যাসোসিয়েশন বের করবে। It is intended to identify strong rules discovered in database. এখন রিলেশন গুলো কিন্তু স্ট্রং হতে হবে, নরমাল দুর্বল উইক রিলেশন হলে কিন্তু হবে না। রিলেশন গুলো স্ট্রং রিলেশন বের করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ, ধরো মার্কেট বাস্কেট অ্যানালাইসিস এর ক্ষেত্রে অ্যাসোসিয়েশন রুল মাইনিং খুব ইউজ হয়। যেমন সুপার মার্কেট গুলোতে তোমরা খেয়াল করবা বিভিন্ন ধরনের জিনিসগুলো সাজানো থাকে। তো এই সাজানো গুলো কি যেন তেন প্রকারে সাজানো থাকে, নাকি সেখানে একটা প্যাটার্ন থাকে? সুপার মার্কেট গুলোতে আইটেম গুলো সাজানোর কিন্তু একটা প্যাটার্ন থাকে, অবশ্যই একটা প্যাটার্ন থাকে। কেন প্যাটার্ন থাকে? কারণ হচ্ছে এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, একজন কাস্টমার যে রুটি কিনবে, ব্রেড, রুটি বলতে ওই যে পাউরুটি টাইপের বা এই ধরনের রুটি, যে ব্রেড কিনবে, এই ব্রেড গুলো যে কেনে মোস্ট লাইকলি দেখা যায় সে ব্রেড কি মানুষ খালি খালি খায়? ব্রেডের সাথে তো মানুষ ডিম খায়, দুধ খায়, তাই না? বা বাটার খায়, মাখন দিয়ে খায়। তার মানে যে ব্রেড কিনবে আমরা কিন্তু বলতে পারি সে মোস্ট লাইকলি সে মাখন, ঘি না মাখন অথবা ডিম অথবা দুধ এগুলো কিনবে, কেনার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তুমি দেখবা, খেয়াল করে দেখবা এই মার্কেটে একজন কাস্টমার, বড় বড় সুপার মার্কেট গুলোতে, বাংলাদেশে তো বড় সুপার মার্কেট খুব কম আছে, বাইরের দেশগুলোতে সুপার মার্কেট অনেক বড় বড় সুপার মার্কেট আছে। তো সেখানে গেলে ভালোভাবে এই জিনিসগুলো বোঝা যায় যে ব্রেডের পাশে একই শেলফে যদি বাটার, মিল্ক বা কাছাকাছি যদি দুধ, ঘি, ডিম এগুলো রাখা হয়, তাহলে ওগুলো কেনার সম্ভাবনা বেড়ে যায়। মানে কেনার সম্ভাবনা বলতে বলতে বিক্রির সম্ভাবনা, দোকানদার যারা আছে তাদের জন্য এটা খুবই লাভজনক, বিক্রির সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আমার এখন বের করতে হবে কোন খাবারের সাথে কোন খাবারের রিলেশন বেশি আছে। এটা কি করে বের করব? দৈনন্দিন যে ট্রানজেকশন গুলো হয়, প্রত্যেকদিন ট্রানজেকশন, এটা ওই যে আমাদের খুলনাতে সেভ অ্যান্ড সেভ আছে, ওখানে গেলে তোমরা দেখতে পাবে, বা ছোটখাটো অনেক মিনি সুপার মার্কেটও আছে, সেখানে গেলে দেখতে পাবা তোমরা তোমরা যে প্রোডাক্টটা কিনছো ওইটা কেনার পরে সে একটা ওই বারকোড দিয়ে সে ওই জিনিসটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কি ট্রানজেকশন হচ্ছে ওটা কিন্তু বুঝে যাচ্ছে। তাহলে ওখানে কিন্তু আমাদের বিরাট একটা ট্রানজেকশনের ডেটাবেস তৈরি হচ্ছে। ওইখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে একজন কাস্টমার সে কি জিনিস কিনছে এক ব্যাগে প্রত্যেকদিন, মানে কি কি জিনিসগুলো সে একত্রে কেনে, ওখান থেকেই কিন্তু আমরা দেখতে পাবো। যে ব্রেড কিনছে তার ব্যাগে যদি ডিম, দুধ এগুলো থাকে এবং এগুলো যদি প্রচুর আমরা একই ধরনের এই 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 প্যাটার্নটা পাই, তার মানে আমরা বুঝতে পারবো যে একজন কাস্টমার ব্রেড কিনলে তা সে অবশ্যই ডিম, দুধ এগুলো কেনে, তার মানে ওইগুলো আমরা কাছাকাছি রাখি। এই প্যাটার্ন খুঁজে বের করাটা কিন্তু বড় ধরনের একটা কাজ এবং এগুলো খুবই ইউজফুল। এটার আরেকটা বড় অ্যাপ্লিকেশন আছে মেডিকেল ফিল্ডে। অনেক সময় বিভিন্ন ডিজিজ একটার সাথে আরেকটা সম্পর্কিত। ধরো ক্যান্সার, ক্যান্সার একটা ডিজিজ, এই ক্যান্সার হওয়ার আগে আরো বিভিন্ন ধরনের ডিজিজ থাকতে পারে, হতে পারে। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে ক্যান্সারের সাথে কোন কোন ডিজিজ গুলো সম্পর্কিত, তাহলে আমরা আগের থেকে সেই ডিজিজ গুলো যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা বলতে পারি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেইগুলো যদি কিউর করে ফেলতে পারি তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এরকম ভেরিয়েবল গুলোর ভিতরে রিলেশনশিপ বের করা যায় এই অ্যাসোসিয়েশন রুল মাইনিং দিয়ে। ওই এগুলো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। মার্কেট বাস্কেট অ্যানালাইসিস কথা বললাম, মেডিকেল ডায়াগনোসিস ক্ষেত্রে, প্রোটিন সিকোয়েন্সের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, সেন্সাস ডেটা, সেন্সাস ডেটা মানে হচ্ছে ওই যে আদমশুমারির ডেটা, এই ডেটার থেকে ওইরকম রিলেশনশিপ বের করা যেতে পারে মানুষের ভিতরে। এটা ক্যাটালগ ডিজাইন বা লস লিডার অ্যানালাইসিস, এছাড়া আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তোমরা একটু এই জাভা টি পয়েন্ট এবং এখান থেকে আরেকটু ডিটেইল দেখে নিন কোথায় কোথায় এর আরো অ্যাপ্লিকেশন আছে। আনসুপারভাইজড লার্নিং এর কিছু কমন ইউজড অ্যালগরিদমস, কে মিনস অ্যালগরিদম, হায়ারার্কিক্যাল
algorithm for clustering problem. A priori algorithm, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর ক্ষেত্রে। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস, আইসিএ বা পিসিএ। ওই পিসিএ হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশনের ক্ষেত্রে পিসিএটা ইউজ করা। সিঙ্গুলার ভ্যালু এই শেষের যে তিনটা, এই তিনটা মূলত এই ডাইমেনশনালিটি রিডাকশন, এটাও ওই আনসুপারভাইজ লার্নিং এর আন্ডারে ভিতরে আছে, বিষয় আছে, ঠিক আছে। তো এরপরে দেখো সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং এর পার্থক্য, অলরেডি আমি পার্থক্যগুলো তোমাকে বলেছি, সেগুলোই এখানে আছে। যে লেভেল ডেটা সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে, আনসুপারভাইজড এর ক্ষেত্রে আনলেভেল ডেটা। আর সুপারভাইজড লার্নিং এর গোলটা কি, আমরা এমন একটা মডেল তৈরি করব যেটা প্রেডিক্ট করতে পারবে আউটপুট নতুন ডেটা দিলে, সেটা প্রেডিক্ট করতে পারবে অটোমেটিক। আর এখানে ক্ষেত্রে সেটা না, এখানে ওইরকম কোনো নতুন ডেটা প্রেডিক্ট করতে পারবে না। এখানে ট্রেনিং টেস্টিং বলে আলাদা কিছু নাই। আনসুপারভাইজড ক্ষেত্রে সে যে ডেটাটাই দেওয়া হবে সেখান থেকেই সে কোনো গ্রুপ স্ট্রাকচার বা প্যাটার্ন খুঁজে বের করবে। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ফিডব্যাক আমরা পাই, ওই যে টেস্ট ফিডার ক্ষেত্রে মনে আছে, ওইখান থেকে আমরা এক্সপেক্টেড লেভেল বের করি, আর আমাদের অ্যাকচুয়াল লেভেল তো দেওয়াই আছে, ওইখান থেকে আমরা চেক করে বলতে পারি যে কারেক্ট হয়েছে কি কারেক্ট নাই। এখানে ওই রকম কোনো কারেক্ট কারেক্টের কোনো বিষয় নেই। সুপারভাইজড লার্নিং মডেল প্রডিউসেস অ্যান অ্যাকুরেট রেজাল্ট, এটা অ্যাকুরেট রেজাল্ট প্রডিউস করে, মানে আমাদের যত কাছাকাছি অ্যাকুরেট যাওয়া যায় তত ভালো, এর কাজ হলো অ্যাকুরেট রেজাল্ট বের করা। কিন্তু আনসুপারভাইজড এর ক্ষেত্রে এটা একদম অ্যাকুরেট রেজাল্ট নাও দিতে পারে সুপারভাইজড তুলনায়। সুপারভাইজড লার্নিং ইজ এ সিম্পলার মেথড, মানে এটা একটা সহজ মেথড, আর এটা আনসুপারভাইজড লার্নিং এর কম্পিউটেশনালি কমপ্লেক্স, এর তুলনায় একটু কমপ্লেক্স। আমি আর যেতে চাচ্ছিলাম না স্যার বলো। স্যার হচ্ছে যে যদি হচ্ছে আমি মানে তাহলে হচ্ছে কিভাবে ইভ্যালুয়েশনটা পাবো যে আমার ওই যে আনসুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং এর লার্নিং এর ক্ষেত্রে, ক্ষেত্রে যে আমার আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে, কতটুকু ভালো কাজ করলো, কতটুকু ভালো আনসুপারভাইজড কাজ লার্নিং এর করলো। ক্ষেত্রে বলছো, জি স্যার। এই ক্ষেত্রে কিছু কিছু মেট্রিক আছে, কিন্তু সেটা ওই যে ডেটার ওই ডেটা যেমন অ্যাকুরেসি বের করার ব্যাপার নাই, অ্যাকুরেসি বের করার ইরর ব্যাপার না। মেট্রিক বেশি ইউজ করেছে স্যার, আমি এই কয়টাকে কিছু ম্যানুয়ালি ইভ্যালুয়েশন করা যায়, যেমন আমি বলি আহ, একটা এক্সাম্পল মনে পড়ছে না এই মুহূর্তে। ধরো, আচ্ছা এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলি, আমি আরেকটু দেখে নিই আনসুপারভাইজড লার্নিং এর মেট্রিক গুলো নিয়ে, বা এটা যখন আমি আলোচনা করব তখন এটা এটা আরো ডিটেইল তোমরা জানতে পারবে, ঠিক আছে। আমি আরেকটু দেখে নিয়ে অ্যাকুরেট রেজাল্ট আমার এই মুহূর্তে এক্সাম্পল এই মুহূর্তে মনে পড়ছে না। আমি আনসুপারভাইজড লার্নিং কি করে এটা ইভালুয়েশন করা হয় এটা আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করব। আর এটা ছাড়া আর কার কোনো কোশ্চেন আছে কিনা বল, এই পর্যন্ত সোফার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, তাহলে বেসিক্যালি ক্লাস্টারিং আর অ্যাসোসিয়েশনের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখো? দুই জায়গায় তো আমরা মানে সিমিলার ডেটা গুলারই অ্যাসোসিয়েট করতেছি। শিবাত, জি স্যার। একটু জোরে বলো, আমি কানে এটা লাগিয়ে দিই। আচ্ছা স্যার। বলো। স্যার আমি বলতেছিলাম যে স্যার ক্লাস্টারিং আর স্যার অ্যাসোসিয়েশনের মধ্যে আসলে পার্থক্য কি, বেসিক পার্থক্য কি? দুটো জায়গায় তো আমরা সিমিলার ডেটা একত্র করে মানে ক্যাটাগরি করতেছি। না, ক্লাস্টারিং ক্ষেত্রে হচ্ছে ক্লাসিফিকেশনের মতো ক্যাটাগরি ভাগ করতেছি, ক্যাটাগরি ফিক্সড নাম্বার অফ ক্যাটাগরি, তুমি যদি 5 দাও তো 5টা ক্যাটাগরি করে তোমাকে দিয়ে দিই, মানে ওই ইনপুট ডেটা। ধরো অনেক ধরনের ফল আছে, তুমি ক্যাটাগরি করতে চাচ্ছ, ঠিক আছে, সে তোমাকে 3টা ক্যাটাগরি করবা, সে 3টা ক্যাটাগরি করে দিবে এনি হাউ, মানে ওর ফিচার গুলো দিয়ে। কিন্তু অ্যাসোসিয়েশন রুল মাইনিং তা না। অ্যাসোসিয়েশন রুল মাইনিং বলবে যে আপেলের সাথে পিচ বা নাশপাতির কোনো মিল আছে কিনা, সেটা বের করে দিবে তোমাকে। স্যার এখানে সেক্ষেত্রে হলো মানে ক্লাসের সংখ্যা আমার আগের থেকে ডিফাইন করা লাগবে না। না না, আগের থেকে ইয়ে করা লাগবে না, এখানে ক্লাস নেই তো, ওখানে
জাস্ট কোন ভেরিয়েবলটার সাথে কোন ভেরিয়েবলের রিলেশনশিপ কেমন সেই জিনিসটা তোমাকে বের করবে। ইন্টার ভেরিয়েবল গুলোর ভিতরে রিলেশনশিপটা বের করবে, যদি কোনো রিলেশনশিপ থাকে সেটা তোমাদেরকে বের করে দেখাবে। এইটার প্রজেক্ট আমি ছোটখাটো একটা প্রজেক্ট তোমাদেরকে করে দেখাবো, হ্যাঁ, সেশন রুল বাইন্ডিং এ, তখন এটা নিয়ে আইডিয়া আর একটু ভালো ক্লিয়ার। স্যার বলো আর আর কারো কিছু? স্যার আনসুপারভাইজ লার্নিং স্যার আসলে ক্যাটাগরি গুলো ভাগ করে কি বেসিসে, মানে আমাদের তো মেশিনকে শিখাই দিতে হয় যে এইভাবে ওই এইভাবে। যে বললাম না, ওই ফিচার গুলোর উপরে বেস করে তোমার যে ফিচার গুলো দিয়েছো সেই ফিচার গুলোর উপরে বেস করে সে প্রত্যেকটা ফিচারের সঙ্গে প্রত্যেকটা ফিচারের কম্পেয়ার করে, ঠিক আছে, এন্ড টু এন্ড। ধরো তোমার নাম্বার অফ ফিচার থাকলো ধরো এম, আর ধরো তোমার নাম্বার অফ ভেরিয়েবল ইনপুট থাকলো এন, তখন এন বাই এন একটা রিলেশনশিপ তৈরি করবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্পারিজন করে নিয়ে সে দেখবে যে কোন কোন ইনপুট গুলো কাছাকাছি, কোন ইনপুট গুলোর ওই ফিচার গুলোর বিভিন্ন ধরনের ডিসটেন্স মেজার করে, ডিসটেন্স বিভিন্ন ধরনের ডিসটেন্স বের করে দেখে যে কোন ইনপুট ভেরিয়েবল গুলো কাছাকাছি, তাদের নিয়ে একটা ওই গ্রুপ করে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ওই যে আপনি যে ইয়া বললেন যে হচ্ছে আপনার ওই সুপারভাইজড লার্নিং হচ্ছে আমরা যেমন আপনার হচ্ছে যে একুরেসিটা পাই হচ্ছে আমরা আনসুপারভাইজড লার্নিং অতটা কাছাকাছি হচ্ছে মানে একুরেসিটা হয়তো বা পাই না। না, সেক্ষেত্রে হচ্ছে স্যার আমরা যে সুপারভাইজড লার্নিং এ আমরা সম্ভবত হচ্ছে স্যার হচ্ছে ফিচার গুলো থেকে আমাদের যে আউটপুটটা আসবে বা হচ্ছে আমরা যে মানে যে হচ্ছে শেষে গিয়ে হচ্ছে যে আমরা আউটপুটটা ইয়া করবো আসলে ওইটা আসলে আনসুপারভাইজড লার্নিং এ হয়তো ইয়া করা থাকে না যে হচ্ছে যে তো তাই মানে তো এখানে যেমন আমরা সুপারভাইজ লার্নিং এ ট্রেনিং করছি না, তাকে হ্যাঁ ট্রেন করছি, কিন্তু ওখানে তো ট্রেনিং এর কোনো ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ স্যার এই জন্যই মূলত, যেখানে এখানে আমরা সুপারভাইজ লার্নিং এ আমরা ট্রেনিং করছি, ট্রেনিং করার পরে মডেলটা সে শিখে গেল, এখন তুমি নতুন ডেটা দিবা, সে সেখান থেকে ক্লাসিফাই করে তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ স্যার তো আনসুপারভাইজ লার্নিং এ তো ওইরকম ট্রেনিং ডেটা টেস্ট ডেটা আলাদা করে থাকছে না, তো ওই ডেটাটাকেই সে নিয়ে এসে ক্যালকুলেশন করে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, বলো আর কার কোন কোয়েশ্চেন? আমি তাহলে সুপারভাইজ আনসুপারভাইজ পর্যন্ত পড়ালাম, আর বাকি থাকলো যেটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করতে পারছি, আজকে আর এটা নিয়ে পারছি না। নেক্সট ক্লাস মানে বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার সকাল 10টায় এইটার উপর তাহলে টোটাল 2টা ক্লাস হচ্ছে। ওখানে আমি আরো কিছু বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব, কি করে বিভিন্ন মডেল সিলেক্ট করতে হয়, কখন কোন ধরনের মডেল আমরা ইউজ করি, কখন সুপারভাইজ, কখন আনসুপারভাইজ, কখন রিইনফোর্সমেন্ট, আবার এগুলোর যে ক্লাসিফিকেশন গুলো আছে, ধরো রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন রুল মাইনিং, কখন কোনটা করতে হবে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আর ইন দা মিন টাইম তোমরা এটা করে ফেলো। আর তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছিলাম আজকে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা, এটা লিখে নাও, অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং। অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং বলো, এটা রিইনফোর্সমেন্টটা দরকার নেই, কিন্তু আমি ওটা করে নিই। তোমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট দিন হচ্ছে নেক্সট ক্লাস, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং এটা তোমাদের করতে হবে, যেটা এই যে একদম প্রথমে যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম, মেশিন লার্নিং এর প্রকারভেদ, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এই ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন রুল মাইনিং, এই যে 4টা ক্যাটাগরি, এই প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন গুলো আমি যেগুলো এখানে দেখিয়েছি এইগুলো সহ আরো
যে যে অ্যাপ্লিকেশন থাকতে পারে এগুলো তোমাদের একটু প্রচুর লিখতে হবে না, প্রত্যেকটা সম্পর্কে একটু জেনে বুঝে হাতে লিখে আমাকে অ্যাপ্লিকেশন ইয়েটা জমা দিতে হবে। হার্ড কপি জমা দিতে হয়, প্লাস এখন অনলাইন কপি তোমরা জমা দিবে। শেয়ার সবগুলো একত্রিত করে আমাকে ইমেইল করবে বৃহস্পতিবারের ভিতরে, ঠিক আছে? সফট কপি কি করে? সফট কপি জাস্ট ছবি তুলে বা পিডিএফ করে বা ইমেজ আকারে পিডিএফ করো। সফট কপি মানে হাতে লিখে সফট কপি পিডিএফ করো, হাতে লিখে সফট কপি পিডিএফ করে নিয়ে আমাকে বৃহস্পতিবারের ভিতরে জমা দেবা। খুব বেশি বড় হতে হবে তা, ধরো ক্লাসিফিকেশনের জন্য 1-2 পেজ, রিগ্রেশনের জন্য 1-2 পেজ, ক্লাস্টারিং এর জন্য 1-2 পেজ, অ্যাসোসিয়েশনের জন্য তো 1-3 পেজ, মোট 4-5 পেজ লিখবার বৃহস্পতিবারের ভিতরে লিখে অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দেবা। এটা থিওরি ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে নিই, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং, রিএনফোর্সমেন্টটা বাদ দিই, এটা দরকার নাই আপাতত। ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন, প্রসেসটা কি বলা বুঝাতে পেরেছি আমি? এগুলো মোটামুটি অনলাইনে ঘেটে ঘুটে যেখানে যা পারো অসুবিধা নাই, অনলাইনে ঘেটে ঘুটে তুমি মোটামুটি এগুলো বের করো, কোনটার কি অ্যাপ্লিকেশন সার্চ টার্চ দিয়ে বের করে এবার প্রত্যেকটার জন্য হাতে লিখতে হবে। শুধু নাম দিয়ে দিলে কিন্তু হবে না। যে মার্কেট বাস্কেট কি জানো, ওই যে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস লিখে দিলাম তা কিন্তু না, ওটা সম্পর্কে একটু 1-2 লাইন লিখতে হবে, ওটা কি জিনিস, অ্যাপ্লিকেশনটা কি, ঠিক আছে? যেমন এখানে স্প্যাম ফিল্টারিং লিখবা, কিন্তু স্প্যাম ফিল্টারিং কি জিনিস এই সম্পর্কে একটু লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ডিটেকশন কি এই সম্পর্কে একটু লিখতে হবে, ঠিক আছে? এটা তোমরা লিখতে হবে 1-2 লাইন বা 3 লাইনে লিখে এটা পিডিএফ করে সিআর এর কাছে জমা দিবা। সিআর আমাকে একত্রিত করে বৃহস্পতিবারে আমাকে ইমেইল, ঠিক আছে? এটা কিন্তু খুব প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? এটা সম্পর্কে যদি তোমরা ভালো করে না জানো যে কোনটার অ্যাপ্লিকেশন কোন ক্ষেত্রে, তাহলে পরবর্তীতে তোমরা এই যে কোন কি প্রজেক্ট করবা কি করবা এইগুলো আইডিয়া আসবে না। যখন তুমি অনেক জিনিস দেখবা তখন ওখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেক থাকবে যে তুমি কি কাজ করবে। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার আপনার। ও, ওটা আমি তো আবার শেয়ারিং বাদ দিয়েছি। তো স্ক্রিন দেখার প্রয়োজন নেই, ওই যে জিনিসগুলো তোমাদের বললাম, হ্যাঁ ওগুলোই আর কি। যে এগুলো দেখেছি না তোমাদেরকে, যে ক্লাসিফিকেশনটা দেখতেছি না তোমাদেরকে, এই যে এখানে এখন দেখতে পাচ্ছ, জি স্যার। এই যে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন, এই রিইনফোর্সমেন্টটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাকিগুলোর অ্যাপ্লিকেশন গুলো অ্যাসাইনমেন্টটা করে জমা দেবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং। আর কারো কোনো কোশ্চেন? আর তোমাদের ল্যাবের কাজ থাকবে হলো ওই যেটা বললাম, এই সপ্তাহের ভিতরেই তোমার পাইথনের কোর্স কমপ্লিট করে আমাকে ওই বৃহস্পতিবারের ভিতরেই আমাকে ইয়েস সার্টিফিকেট জমা দেবে। ইনকেস যদি কারো না হয় আমাকে বললে, সেক্ষেত্রে আমি নেক্সট সোমবারের বেশি আমি আর পারবো না। সোমবারের ভিতরে তোমাদেরকে এই দুইটা শেষ করে ফেলতে হবে। এক নম্বর হচ্ছে পাইথনের কোর্সটা, আর সেকেন্ড নম্বর হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ওই যে টিউটোরিয়ালটা। ডেটা অ্যানালাইসিসের টিউটোরিয়ালটা আমি গ্রুপে দিয়ে দিব, কিন্তু ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচারের স্লাইডের শেষে আছে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কিছু না থাকলে আমি এখানে শেষ করছি। ওকে, ভালো থাকবেন।